একটা বিশেষ পরিবর্তন। সেদিন কেউই জানতে পারেনি পূব দিকের আকাশটা অন্য দিনের চেয়ে একটু বেশি লাল হয়ে উঠেছে। জানতেই পারেনি অষ্টাদশ শতাব্দীর অন্ধকার কেটে গিয়ে ভোর হতে আর বিশেষ দেরি নেই। মরালি কি সেদিন জানতে পেরেছিল কি হতে চলেছে আগামী দিনে? নমস্কার, আমরা শুনছি বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আসুন শুনে নি আজকের পর্বটি। কেমন করে যে সেদিন কি হলো তা আজও মনে আছে মরালির। সারাপত আলীর খুশবু তেলের দোকান থেকে বেরিয়ে ছোটমশাই কী করবে বুঝতে পারেনি। সেই রাত্রেই মুর্শিদাবাদের চকবাজারের রাস্তা যেন অন্য দিনের চেয়ে বেশি থমথমে হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি জগৎ শেঠজির বাড়িতে যেতেই জগৎ শেঠজি বললেন, কি হলো, কিছু টের পেলেন? ছোটমশাই বললে, না, ও নামে ওখানে কেউ থাকে না। ওরা বললে, এখন কি করব আপনি বলুন। জগৎ শেঠজি অনেকক্ষণ ভাবলেন, তারপর বললেন, তাহলে আমি যে খবরটা শুনেছি সেটাই ঠিক। হয়তো আপনার সহধর্মিণী ক্লাইভের হাতেই ধরা পড়েছে। তাহলে আমি কি কলকাতায় যাব? আপনি কি বলছেন? ক্লাইভ সাহেব আমাকে খুব ভালো করেই চেনেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে আমি একবার তার সঙ্গে আমার সব কথাই বলে এসেছি। জগৎ শেঠজি বললেন, তাহলে তো ভালোই হয়েছে। আপনি গেলেই সাহেব আপনার হাতেই আপনার সহধর্মিণীকে দিয়ে দেবেন। এ তো ভালোই হয়েছে। আপনি এখনই চলে যান। এই রাত্রেই? জগৎ শেঠজি বললেন, হ্যাঁ হ্যাঁ, এই রাত্রেই। নইলে হয়তো আপনার দেরি হয়ে যাবে। আমি শুনলাম নবাব কাল সকালেই ফিরিঙ্গিদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। আবার? জগৎ শেঠজি বললেন, হ্যাঁ, আবার। নইলে ক্লাইভ সাহেবই মুর্শিদাবাদে হামলা করতে আসতো। এবার আর কলকাতায় যুদ্ধটা করতে চায় না ফিরিঙ্গিরা। সেইবার বড় লোকসান হয়েছিল ওদের। তা সেই কথার উপর নির্ভর করেই ছোটমশাই নৌকো চালিয়ে চলে এসেছিল কলকাতায়। নিশুতি রাত। ছোটমশাইয়ের মাঝি মল্লাদেরও হয়েছে জ্বালা। এতদিন ধরে তারা বজরা চালাচ্ছে। পুরুষানুক্রমে হাতিয়ারগড়ের এই মাঝি মল্লার বংশধরেরা এই কাজই করে আসছে। কিন্তু এই কয় মাস ধরে যে ঝামেলা চলছে তার যেন আর শেষ নেই। একবার হাতিয়ারগড়, একবার মুর্শিদাবাদ, একবার কৃষ্ণনগর, আর একবার কলকাতা। এই করতে হচ্ছে কয়েক মাস ধরে। পরদিন মাঝরাত্রে এসে ছোটমশাই নৌকো পৌঁছল ত্রিবেণীর ঘাটে। এই ঘাট দিয়েই একটু আগে দলে দলে কোম্পানির ফৌজ গেছে। তখনও মানুষের পায়ের চাপে ঘাটের পথ কাদায় কাদায় নোংরা হয়ে আছে। ছোটমশাই নৌকোটা ঘাটে লাগতে ছোটমশাই বললে, এখানেই রাখ বৃন্দাবন, একটু ফর্সা হোক তখন নামব। ঘাটের আরেক দিকে আরেকটা বজরার ভেতর তখন ফিসফিস করে কাদের যেন কথা হচ্ছে। ওরা আবার কারা এলো? ছোট বৌরানী আর দুর্গা তখন একপাশে চুপ করে শুয়েছিল। একদিন দুজনের ঘুম নেই, খাওয়া নেই, শান্তি নেই। এতদিন পর যেন একটু নিশ্চিন্ত আশ্রয় পেয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু মরালি তখনও জেগে। দাঁড়ের শব্দ পেয়ে সে চমকে উঠেছিল। বললে, ওরা আবার কারা এলো? কান্ত বললে, অত জোরে কথা বলো না তুমি, শুনতে পাবে ওরা। মরালি বললে, তার চেয়ে বজরা ছেড়ে দিতে বলো। কান্ত বললে, মনে হচ্ছে ব্যাপারীদের নৌকো, আমি দেখে আসছি। এই বলে কান্ত বাইরের দিকে মুখ বাড়িয়ে দেখলে। বাইরে এসে অন্ধকারে ভালো দেখা যাবে না জেনেও কান্ত ভালো করে দেখবার চেষ্টা করলে। সময়টা খারাপ। এই সময়ে সকলেরই সন্দেহ হয়। ভাগ্যিস পেরিন সাহেবের বাগান ছেড়ে ফিরিঙ্গিরা যুদ্ধ করতে গেছে, নইলে ছোট বৌরানীকে কি আর বের করে নিয়ে আসা যেত? একবার ইচ্ছে হলো মাঝিদের সঙ্গে ভাব করে জেনে নেয় বজরার ভেতর কে আছে, কিংবা কার বজরা। কিন্তু সঙ্গে সঙ্গেই আবার ভয় হলো, ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়, যদি ক্লাইভ সাহেবের কানে কেউ খবরটা দিয়ে দেয়। ভেতরে ঢুকতে মরালি বললে, কি হলো, কে? কান্ত বললে, জিজ্ঞেস করতে ভয় করতে লাগলো। ভেবেছিলাম ব্যাপারীদের নৌকো, তা নয়, একটা বজরা। কার বজরা? তা তো জিজ্ঞেস করিনি। মরালি একবার চেয়ে দেখলে কোণের দিকে দুর্গা আর ছোট বৌরানী দুজনেই ঘুমোচ্ছে।
কান্ত জিজ্ঞেস করলে, এখন ওদের নিয়ে কোথায় যাবে বলো তো? ওদের জন্য দেখছি শেষকালে তুমি না ধরা পড়ে যাও। কেন? আমাকে কে ধরবে? কান্ত বললে, বাহ, চেহেল সুতুনে যদি তোমার খোঁজ পড়ে, যদি নানি বেগম সাহেবা জানতে পারে তুমি পালিয়ে গেছো, যদি নবাবের কানে কেউ তুলে দেয় খবরটা, তখন? মরালি হেসে বললে, আমার জন্য আমি ভাবি না। আমাকে এখন খুন করে মেরে ফেললেও আমার কিছু বলবার নেই। ছোট বৌরানির জন্যই তো আমি এত কাণ্ড করতে গিয়েছিলুম। ছোট বৌরানির জন্যই তো আমি চেহেল সুতুনে এসেছিলুম। কান্ত বললে, তা তো জানি, কিন্তু তুমি কি ফেল না? তোমার নিজের সুখ দুঃখ বলতে কিছু নেই? তুমি তোমার নিজের দিকটা একবারও ভাববে না? মরালি বললে, ওসব কথা অনেক শুনেছি, আর শুনতে ভালো লাগে না। এখন ওদের নিয়ে কোথায় যাব তাই ভাবছি। এখন অঘরে ঘুমোচ্ছে দুজনে। কান্ত বললে, ওদের ডাকো না, ওদের জিজ্ঞেস করো না কোথায় যেতে চায় ওরা। সত্যিই তখন ঘুমিয়ে পড়েছিল দুজনে। দুর্গার মতো দজ্জাল মেয়ে মানুষও কদিনের মধ্যে কাবু হয়ে পড়েছিল। মরালি যদি আর একদিনও দেরি করত তাহলে হয়তো গলায় দড়ি দিয়ে মরতে হতো তাদের। বড় ভয় পেয়ে গিয়েছিল ছোট বৌরানী। প্রথম যখন দুর্গা কান্তকে দেখলে তখন ভয়ে আটকে উঠতে যাচ্ছিল, কিন্তু কান্ত বলেছিল, চুপ করো, চেঁচিও না, আমি মরালির কাছ থেকে আসছি। দুর্গা বলেছিল, কোথায় সেই মুখপুরি? তোমরা রাগ করো না, চেঁচিও না, চেঁচালে জানাজানি হয়ে যাবে। তোমাদের চিঠি মরালি পেয়েছে, পেয়ে নিজেই তোমাদের নিতে এসেছে। এই গঙ্গার ঘাটে বজরাতে রয়েছে। তা ডাকো তাকে, সে আসছে না কেন? কান্ত বলেছিল, মরালি এলে ধরা পড়তে পারে, মরালিই আমাকে পাঠিয়ে দিয়েছে। তা তুমি কে বাছা? কান্ত বললে, আমি কান্ত। দুর্গা বললে, কান্ত বললেই হলো? কান্ত কি? আর মরির সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সে তোমাকে পাঠিয়েছে কেন? তুমি কি নবাব নিজামতে চাকরি করো? তোমাদের কাউকে আমার বিশ্বাস নেই। এই বেটা সাহেব যে আমাদের আটকে রেখেছে এখানে, ভেবেছিলাম সেই মানুষটা বুঝি ভালো, এখন দেখছি সেই মানুষটাও হারামজাদা। আমরা বাপু যাকে তাকে আর বিশ্বাস করছি নে। তুমি মুখপুরীকে গিয়ে ডেকে নিয়ে এসো, সে এসে না ডাকলে আমরা যাচ্ছি নে। তা শেষ পর্যন্ত সেই অন্ধকার রাত্রেই মরালিকে আসতে হয়েছিল। মরালিকে দুর্গা প্রথমটা যা নয় তাই বলে গালাগালি দিতে আরম্ভ করেছিল। মুখপুরি, মরা ভুপুনি, তোর নরকেও ঠাঁই হবে না, তোকে মূর্দ ফরাসেও ছোবে না হারামজাদি। যার খাস তারই সর্বনাশ করিস তুই, তোর এত বড় আসপর্দা। সামনে পেয়ে দুর্গা হয়তো আরও অনেক গালাগালি দিয়ে মনের ঝাল মেটাত, কিন্তু তার আগেই মরালি একেবারে দুর্গার পা দুটো জড়িয়ে ধরেছে। দোহাই তোমার দুর্গাদি, এখন গালাগালি দেবার সময় নয়, পরে যত ইচ্ছে গালাগালি দিও। বেরো, বেরো এখান থেকে, বেরো, আমাকে ছুঁস নে। এই বলে দুর্গা পা দিয়ে লাথি মেরে মরালিকে দূরে সরিয়ে দিলে। মরালি গিয়ে পড়ল ঘরের কোণের দিকে। চেঁচামেচিতে ছোট বৌরানির ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভেঙে উঠেই কাণ্ড দেখে অবাক, বলে, ও কে দুর্গা? আমাদের মরালি? এই বলে মরালির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু দুর্গাই বাধা দিয়ে দিলে। বললে, ছুঁয়ো না, ছুঁয়ো না ছোট বৌরানি, মুখপুরীকে ছুঁয়ো না, ও গরু খেয়েছে, মুসলমান হয়েছে। পাশে দাঁড়িয়ে কান্তর কানেও সব কথাগুলো যাচ্ছিল। তার ভীষণ রাগ হলো। যাদের জন্য মরালি এত করলে তারাই কিনা এমন করে তাকে হেনস্থা করছে। কিন্তু ছোট বৌরানি ততক্ষণে ব্যাপারটা বুঝে নিয়েছে। ছোট বৌরানি বললে, তুই সর, তুই কেন ওকে বকছিস অত? তারপর মরালির কাছে গিয়ে বললে, আমাদের চিঠি পেয়েছিলি তুই? মরালি তাড়াতাড়ি ঢিপ করে একটা প্রণাম করে বললে, আমি তোমাদের নিতেই এসেছি ছোট বৌরানি, সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি গরু খাইনি। দুর্গা বললে, গরু খেলে তুই নরকে যাবি, আমাদের কি? ছোট বৌরানি সেই কথায় কান্না দিয়ে বললে, আমাদের এক্ষুনি নিয়ে চলো ভাই, তুমি না এলে আমি গলায় দড়ি দিয়ে মরতুম। কিন্তু তখন আর কথা কাটাকাটির সময় নেই। ওইদিকে মনে হলো কাদের যেন পায়ের শব্দ হলো।
যদি কেউ এসে পড়ে সকলেরই সর্বনাশ। দরজার তালা ভাঙার সময়ে যে কেউ টের পায়নি সেটাই যথেষ্ট। তারপর আর দেরি করলেই হয়তো কারোর ঘুম ভেঙে যাবে। যে যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে এসে নৌকোয় উঠল। নৌকোয় উঠেও যেন ভয় যাচ্ছিল না ছোট বৌরানীর। ভেতরে বিছানার ব্যবস্থা ছিল, খাবার দাবার ছিল, সব বন্দোবস্তই করে এসেছিল মরালি। কিন্তু ছোট বৌরানী খেতে চাইলে না, বললে, না রে, আমাকে তুই খেতে বলিস নে। তুই যে আমাকে মনে রেখেছিস, মনে রেখে আমাকে ছাড়িয়ে নিয়ে এলি, এটাই আমার যথেষ্ট। দুর্গাও মুখে কুটুটি পর্যন্ত দিলে না। মরালি বললে, তুমি খাও না ছোট বৌরানী, ও খাবার আমি নিজে ছুঁইনি। দুর্গা বললে, না বাছা, তুমি নিজে জাত দিয়েছ, আমাদের জাত আর নিও না। এখনও দুবেলা কাঁচা কাপড়ে সন্ধে আহ্নিক করি। কিন্তু জলটুকুও খাবে না? আমাদের এই গঙ্গা জলই যথেষ্ট। এই বলে গঙ্গা থেকে আঁচলা ভর্তি করে জল নিয়ে ঢোক ঢোক করে খেয়ে ফেললেন। দুর্গা বললে, এই কদিন দিনে রাতে এক ফোঁটা ঘুমোতে পর্যন্ত পারিনি, এখন একটু ঘুমোবো। এই বলে বিছানায় গড়িয়ে পড়ল। মরালি বললে, তোমরা কোথায় যাবে তাই আগে বলো, তোমাদের আমি পৌঁছে দিই দুর্গাদি। তা তুই কোথায় যাবি এখন? যেদিকে তুমি বলবে সেদিকেই তোমাদের নিয়ে যাব। কিন্তু তুই নবাবের হারেমে ফিরে যাবি? মরালি বললে, আমার কথা ছেড়ে দাও দুর্গাদি। একদিন তোমাদের জন্যই আমি নবাবের হারেমে গিয়েছিলাম, তোমাদের জন্যই নিজের জাত খুইয়েছিলাম। আজকে যদি তোমাদের আবার কোথাও নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারি তাহলে আমার কাজ ফুরিয়ে যাবে। তারপর আমি বাঁচি আর মরি তা নিয়ে ভাবনা করব না। তারপর হঠাৎ যেন একটা কথা মনে পড়ে গেল মরালের। বললে, আমার বাবা কেমন আছে দুর্গাদি? বাবা কি আমাকে একেবারে ভুলে গেছে? দুর্গারও যেন এতক্ষণে মনে পড়ল। বললে, তবু যা হোক তোর বাপের কথা মনে আছে দেখছি। মনে থাকবে না দুর্গাদি? বাবার কথা কি ভুলতে পারি? জাত দিয়েছি বলে কি বাপের কথাও ভুলে যাব? মেয়ে হয়ে কি বাপের কথা কেউ ভুলতে পারে? তারপর বাবার কথার সঙ্গে চোখের সামনে সব কিছু ভেসে উঠল। বললে, সেই ছাতিমতলার ঢিবিটা এখনো আছে দুর্গাদি? আহা, সেই বাবুদের বাড়ির দেউড়ির সেই আতা গাছটা? আর আমার নয়ন পিসি, তার খবর কি দুর্গাদি? নন্দরানী দিদি এখন কি করছে? আমার সেই বিয়ের বাসরে যার বরের মরার খবর এসেছিল, নন্দরানীদির মায়ের কান্নার কথা আমার এখনো মনে আছে জানো দুর্গাদি। আমি কিছুই ভুলতে পারি না। তোমরা ভাবো আমি খুব আরামে আছি, কিন্তু আমি যে কি আরামে আছি তা যদি তোমরা দেখতে পেতে। এক মনি মরালি তার সব কথাগুলো বলে যেতে লাগলো। হঠাৎ এক নিমেষের মধ্যে যেন আবার সেই হাতিয়ার গড়ে গিয়ে পৌঁছেছে। কথাগুলো শুনতে শুনতে দুর্গা বললে, অত কাছে সরে আসিস নে বাছা, ছুঁয়ে দিবি শেষকালে। কিন্তু দুর্গাদি, এতদিন তো তুমি ক্লাইভ সাহেবের ছোঁয়া খেয়েছ। কে বললে সাহেবের ছোঁয়া খেয়েছি? আমাদের রান্না তো সব হরিচরণ করত, তাকে তো ওরা মেরে ফেলেছে। সে থাকলে কি আর তোকে চিঠি লিখতুম? কি গো ছোট বৌরানী, তুমি বলো না, হরিচরণ থাকলে কি অমন করে মরিকে চিঠি লিখতুম? ছোট বৌরানী বললে, তুই থাম তো দুর্গা, বক বক করিস নে, আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোই। মরালি বললে, তুমিও ঘুমোও দুর্গাদি, আমি আর তোমাকে বিরক্ত করব না। তুমি সে আমার বিয়ের দিন যা উপকার করেছ তা আমি জীবনে ভুলব না। দুর্গার মনে পড়ে গেল। বললে, তা হ্যাঁ রে, সেই ভাত আর তোর আর খোঁজ করেনি? মরালি বললে, খোঁজ করেছিল দুর্গাদি। পালকি করে মুর্শিদাবাদ যাবার সময় একটা সরায়ের সামনে তার গান শুনেছিলাম, খুবই খেদের গান, আমি রব না ভব ভবনে। তা তুই কি বললি? আমি আর কি বলবো দুর্গাদি, তখন যদি কথা বলে ধরা পড়ে যায় তাই আর কিছু বলিনি। বলিসনি বেশ করেছিস, ও একটা বাউন্ডুলে মানুষ, তুই ওর সঙ্গে ঘর করতে পারবি কেন? তা হ্যাঁ রে, নবাবের হারেমের ভেতরটা কেমন রে? খুব কষ্ট নাকি খুব আরাম? শুনছি নাকি বেগমরা সব গোলাপ জল দিয়ে চান করে,
সোনার থালায় ভাত খায়, বাদিরা খাইয়ে দেয়, কাপড় পরিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয় গান গেয়ে গেয়ে। সত্যি রে? মরালি বললে, না দুর্গাদি, সব মিথ্যে কথা। সবাই কাঁদে, কাঁদে আর কষ্ট ভোলাবার জন্য আরক খায়। আরক খায়? আরক কী রে? সে খেলে কি হয়? মরালি বললে, সে একরকম বিষ দুর্গাদি। বিষ? হ্যাঁ দুর্গাদি, সেঁকো বিষ। সেই বিষ বাজার থেকে কিনে এনে নবাবের বেগমেরা সব খায়। কেন? বিষ কিনে খায় কেন? মরতে? মরালি বললে, না দুর্গাদি, সেই বিষ খেলে মানুষ সব ভুলে যায়। দুঃখ ভুলে যায়, সুখ ভুলে যায়, আত্মীয় স্বজন, বাপ মা সকলের কথা ভুলে যায়। সেই খেলে মনে হয় যেন কোনো কষ্টই আমার নেই। গায়ে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দিলেও ব্যথা লাগে না। আর সারা অঙ্গ যখন জ্বলে যায়, তখন সেই আরকের নেশায় বেগমরা খিলখিল করে হাসে। ও মা, কি বলছিস তুই? তা তুইও তাই খেতিস নাকি? মরালি বললে, তা খেলেও যদি ছোট বৌরানীর কিছু উপকার হতো তাও খেতাম দুর্গাদি। বিশ্বাস করো, আমি তোমাদের জন্য সব করতে পারতুম, কিন্তু তার দরকার হয়নি। তোমাদের যে আমি শেষ পর্যন্ত ডাকাতের হাত থেকে বাঁচাতে পেরেছি তাই আমার যথেষ্ট। দুর্গা বললে, এই কমাস যে কি কষ্টে আছি তোকে কি বলবো মরি। তা এখন তো তুমি মুক্তি পেলে দুর্গাদি, এখন আর তোমার ভয় নেই। দুর্গা বললে, ছোট মশাইয়ের পায়ের কাছে যেদিন এই ছোট বৌরানীকে তুলে দিতে পারবো সেদিন বুঝবো আমার মুক্তি হয়েছে, তার আগে নয়। কি কুক্ষণেই যে কার মুখ দেখে বেরিয়েছিলাম হাতিয়ারগড় থেকে। মরালি বললে, তা হাতিয়ারগড় থেকে তোমরা বেরোতে গেলে কেন দুর্গাদি? আমি তো ছোট বৌরানী সেজে চেহেল সুতনে গিয়ে উঠেছিলাম। ছোট বৌরানীকে তুমি আড়াল করে রাখতে পারোনি, যাতে কেউ না জানতে পারে। দুর্গা বললে, সব কপাল নে মরি, সবই কপাল। তা যা বলেছ দুর্গাদি। আমি চেহেল সুতনে গিয়ে ভেবেছিলাম ছোট বৌরানীর বুঝি খুব উপকার করলাম, কিন্তু এমন করে যে তোমাদের ভুগতে হবে তা কি আর জানতাম। তারপর বাইরের দিকে চেয়ে ডাকলে, কান্ত। কান্ত বাইরে গিয়েছিল, ভেতরে এলো। মরালি বললে, মাঝিদের বলে দাও ত্রিবেণীর ঘাটে যেন বজরা বাঁধে। কান্ত বাইরে চলে গেল। দুর্গা জিজ্ঞেস করলে, ও কে রে মরি? ছেলেটা কে? তো চাকর বুঝি? হ্যাঁ দুর্গাদি, আমার চাকরই বটে। চাকরই বটে মানে? তাহলে তো চাকর নয় সত্যি সত্যি? তখন থেকে তো দেখছি তোর কথায় উঠছে আর বসছে। আমাদের হরিচরণও ঠিক অমনি ছিল। মরালি বলে উঠল, নিজের বলতে তো আমার কেউ নেই দুর্গাদি, তবুও ওর মতো নিজের লোক আমার আর কেউ নেই। আমার জন্য প্রাণও দিতে পারে। তা বেশ পেয়েছিস তো চাকরটাকে, কত করে মাইনে দিতে হয়? মরালি বললে, সবাই কি আর মাইনে চায় দুর্গাদি, নাকি মাইনে নেয়? মাইনে না পেলেও ও কাজ করবে, ও এমন মানুষ। আর তাছাড়া আমি খুশি হলেই ওর সব পাওয়া হয়ে যায়। দুর্গা বললে, তোর হেঁয়ালির কথা আমি বুঝতে পারি নে বাপু, স্পষ্ট করে বল। মরালি বললে, ওসব তোমার বুঝেও দরকার নেই দুর্গাদি, ও তুমি বুঝতেও পারবে না। তুমি বরং ঘুমো, কদিন ধরে তোমার ঘুম হয়নি, আমি তোমায় ডেকে দেবো ক্ষণ। এই বলে দুর্গা বিছানাটা পেতে দিলে মরালি। অনেক রাত হয়ে গিয়েছিল। দুর্গা ছোট বৌরানীর পাশে শুয়ে পড়ল। বাইরে ঘুরঘুরটি অন্ধকার। মরালি বাইরে চোখ মেলে তাকালো। ছয়ের বাইরে কান্ত তখন ফাঁকা আকাশের দিকে চেয়ে চুপ করে বসেছিল। মরালি ডাকলে, কান্ত শোনো। কান্ত ছায়ার মতো কাছে এলো। মরালি বললে, কি ভাবছ? কান্ত বললে, কই কিছুই ভাবছি না তো। ভাবছ কেন আমি তোমায় ডেকে নিয়ে এলাম? কোথায় এদের নিয়ে যাচ্ছি? ভাবছ যদি তোমাকে নিয়ে এলুম তো তোমার সঙ্গে কথা বলছি না কেন? এসব ভাবছ তো? কান্ত বললে, না না, আমিও সব কিছুই ভাবছি না। মরালি সে কথার কান না দিয়ে বললে,
যাদের জন্য আমি নিজের সব সুখ জলাঞ্জলি দিয়েছি, এরা তারা। তা তো তুমি জানো। কান্ত বললে, জানি। এদের তো উদ্ধার করা হলো। এখন এদের হাতিয়ারগড়ে পৌঁছে দিয়ে তুমি আমাকে যেখানে খুশি নিয়ে যেতে চাও চলো। কান্ত বললে, কি বলছো তুমি? মরালি বললে, হ্যাঁ, ঠিকই বলছি। একদিন তুমিই আমাকে চেহেল সুতন থেকে পালিয়ে নিয়ে যেতে চেয়েছিলে। সেদিন এই ছোট বউরানির মুখ চেয়ে যেতে পারিনি। আজ আর আমার কারোর ওপর কোনো দায় দায়িত্ব নেই। আজ আমি স্বাধীন। কান্ত তখনও কথাটা বুঝতে পারেনি। মরালি বলছিল, হাঁ করে কি দেখছো? আমি যা বলছি তাই করো। কান্ত তখনও যেন বিশ্বাস করতে পারছে না। বললে, তুমি আমার সঙ্গে পালিয়ে যাবে? কেন? পালাতে দোষ কি? একদিন ওদের কথা ভেবেই আমি চেহেল সুতন ছেড়ে যেতে চাইনি। এবার তো আর সেই বাধা নেই। কান্ত বললে, তাহলে নবাব? তুমি যে নবাবকে অত ভালোবাসতে? মরালি হাসল। বললে, নবাবের কি ভালোবাসার লোকের অভাব আছে? নবাবকে ভালোবাসতে লোকের অভাব হবে না। কিন্তু তুমি যে এতদিন পর নবাবকে ঘুম পাড়ালে মরালি, তুমি যে নবাবকে কোরআন পড়তে শেখালে, নবাব যে তোমাকে না পেলে পাগল হয়ে যাবে। মরালি আবার হেসে উঠল। বললে, তুমি তাহলে নবাবকে ছাই চিনেছ। যেদিন নবাব মুর্শিদাবাদের মসনদ ছাড়তে পারবে, সেই দিনই নবাব মানুষ হয়ে উঠবে, তার আগে নয়। তুমি তো জানো না, নবাবদের কাছে আগে মসনদ, তারপর বেগম। বেগমরা তো নবাবের সম্পত্তি। নবাব কখনো বেগমদের ভালোবাসতে পারে? নাকি বেগমরাই কখনো ভালোবাসতে পারে নবাবকে? কান্ত সব শুনে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বললে, তাহলে? তাহলে যা বললুম তাই করো। কান্ত বললে, তুমি কি পাগল হয়েছ? তোমাকে নিয়ে আমি কোথায় যাব? যদি কেউ জানতে পারে তখন কি বিপদ হবে বলো তো? মরালি বললে, তুমি তোমার বিপদের কথাটাই শুধু ভাবছ, আমার কথাটা একবারও ভাবছ না। এরপর পালিয়ে না গিয়ে আমার কোনো উপায় আছে মনে করো? আমি কোথায় যাব? আমি কি আমার বাবার কাছে গিয়ে এরপরেও মুখ দেখাতে পারবো? এরপর কে আমাকে আশ্রয় দেবে বলতে পারো? কেন? তুমি ছোট বউরানির সঙ্গে ছোট মশাইয়ের বাড়িতেই থাকবে? তবেই হয়েছে। পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলাম, তাতেই বলে পা সরিয়ে নিলে। এরপর বাড়িতে থাকতে দেবে, খেতে দেবে। কিন্তু তুমি তো ওদের জন্য অনেক করলে মরালি। কারোর জন্য কেউ যা করে না তুমি তাই করেছো। তবুও বলছো তোমাকে ওরা থাকতে দেবে না বাড়িতে? মরালি বললে, ও কথা থাক, এখন কি করবে তাই বলো। এবার যখন বেরিয়েছিলুম তোমাকে নিয়ে, তখনই ভেবে ঠিক করে নিয়েছিলাম চেহেল সুতনে আর ফিরব না। ওদের হাতিয়ারগড়ে পৌঁছিয়ে দিলে যদি আবার কোনো বিপদ হয় তখন? আবার কি বিপদ হবে? যদি মেহেদি নেসার সাহেব আবার জানতে পারে যে তুমি হাতিয়ারগড়ের আসল ছোট বউরানী নও তখন? যদি জানতে পারে যে ছোট বউরানী হাতিয়ারগড়ের বাড়িতেই আছে তখন? মরালি খানিক্ষণ কথাটা ভাবলে। তারপর বললে, তাহলে কোথায় ওদের নিয়ে যাই বলো তো? কোথায় নিয়ে গিয়ে ওদের লুকিয়ে রাখি? কান্তও ভাবছিল। বললে, মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে ছোটমশাইয়ের তো খুব জানাশোনা আছে শুনেছি। তাদের কাছে সেই কেষ্টনগরেই না হয় রেখে আসি। হঠাৎই বজরাটা থেমে গেল। বাইরে থেকে মাঝি বললে, ত্রিবেণীর ঘাটে এসে গেছি হুজুর। কান্ত বললে, এই ত্রিবেণীর ঘাটেই বজরা বাঁধো। তারপর মরালির দিকে চেয়ে বললে, ওদের জিজ্ঞেস করো ওরা কেষ্টনগরে যাবে কি না। মরালি বললে, আহা, ওরা একটু ঘুমোচ্ছে, ঘুমো, জাগলে জিজ্ঞেস করব। তার আগে বলো আমি কোথায় যাব। কান্ত বললে, দাসমশাই, দাসমশাইয়ের কাছে যেতে তোমার আপত্তি কিসের? আর ঠিক এই সময় আরেকটা নৌকো এসে ঘাটে লাগবার শব্দ হলো। মরালি বললে, কারা এলো ঘাটে? কান্ত দেখে এসে ভেতরে ঢুকে বললে, না না, ব্যাপারীদের নৌকো নয়, মনে হলো কোনো জমিদার টমিদার হবেন। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কেউই নামলো না।
বোধহয় ভেতরে ঘুমোচ্ছে। তা যদি চিনে ফেলে আমাদের? মাঝিতে জিজ্ঞেস করলে না কেন ভেতরে কে আছে? কান্ত বললে, তাতে হয়তো আরও সন্দেহ হবে, ভাববে আমরাই বা অত খোঁজ নিচ্ছি কেন। তা চেয়ে চলো এখান থেকে চলে যাই। হঠাৎ বাইরে থেকে মাঝিটা ডাকলে, হুজুর। কান্ত বেরিয়ে গিয়ে জিজ্ঞেস করলে, কি? ওই দেখুন হুজুর, ওই বজরার মাঝি একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছে। কি বলো? লোকটা বিনীত হয়ে নমস্কার করে বলে, আগে আপনারা বলতে পারেন ফিরিঙ্গি ক্লাইভ সাহেব কলকাতায় আছে কিনা? কান্ত বললে, ক্লাইভ সাহেব কলকাতায় আছে কিনা তা আমরা বলবো কি করে? আমরা ক্লাইভ সাহেবের দপ্তরে চাকরি করি? আগে তা নয়, ওই রাস্তায় একজন বললে কিনা সাহেব ফৌজ সেপাই নিয়ে কলকাতা ছেড়ে কাটোয়ার দিকে গেছে, তাই বাবু মশাই আপনাকে জিজ্ঞেস করতে বললেন আপনারা কিছু জানেন কি না, তাই জানতে চাইছেন। না বাপু, আমরা ওসব কিছু জানি না। বৃন্দাবন আরেকবার নমস্কার করে আবার নিজের বজরায় গিয়ে উঠল। ছোটমশাই তখন বিছানায় গা এলিয়ে শুয়েছিল। বৃন্দাবন আসতেই ছোটমশাই জিজ্ঞেস করলে, কী রে বৃন্দাবন, কি বললে ওরা? বৃন্দাবন বললে, না হুজুর, ওরা কিছুই জানে না। ছোটমশাই আবার জিজ্ঞেস করলে, ক্লাইভ সাহেব এই রাস্তা দিয়ে ফৌজ নিয়ে যায়নি? আগে উহারা কিছুই জানেন না। ছোটমশাই ভাবলে, তা হবে হয়তো, গোট লোক কোনো খবরই রাখে না, কিংবা হয়তো বিদেশি লোক সবে এইমাত্র ঘাটে এসে লেগেছে। মাথাটা তুলে ছোট ঘুলঘুলিটা দিয়ে বাইরের আকাশের দিকটা চেয়ে রাতটা আন্দাজ করবার চেষ্টা করলে ছোটমশাই। পূব দিকটায় একটু যেন লালচে আভা দিয়েছে, আর খানিক পরেই ভোর হবে। তারপর মাথাটা আবার বালিশের ওপর রেখে বললে, ঠিক আছে, তুই এখন একটু ঘুমিয়ে নে, আমি তোকে ডাকবো ক্ষণ। কিন্তু সত্যিই তখন কেউই জানতে পারলে না যে পূব দিকের আকাশটা অন্য দিনের চেয়ে যেন একটু বেশি লাল হয়ে উঠেছে। জানতেই পারলে না যে অষ্টাদশ শতাব্দীর অন্ধকার কেটে গিয়ে ভোর হতে আর বিশেষ দেরি নেই। লক্কাবাগের ছাউনির ভেতর নবাব সিরাজউদ্দৌলা তখন পর্দার ফাঁক দিয়ে একবার বাইরের দিকে চাইলে। সত্যি আকাশটা যেন অন্য দিনের ভোরের চেয়ে একটু বেশি লাল, কিংবা হয়তো কুয়াশার জালে আটকে গেছে সূর্যের আলোটা, তাই অত লাল দেখাচ্ছে। ভোররাত পর্যন্ত মেহেদী নেশার নবাবের সঙ্গে ছিল, তারপর নবাবের ঘুম পাচ্ছে দেখে বেরিয়ে এলো। ওদিকটা চুপচাপ। লাল লাল টুপি মাথায় ফিরিঙ্গিদের দূর থেকে দেখা যায় ছোট ছোট পিঁপড়ের শাড়ির মতো। মেহেদী নেশার সাহেব একটা তুড়ি মারলে নিজের মনে, টাকা নিয়ে যত গোলমাল। মির্জা মোহাম্মদ প্রথম যখন ভয় পেয়েছিল তখন মেহেদী নেশার সাহেবই সাহস দিয়েছিল তাকে। মির্জা বলেছিল, এত টাকা কোথায় পাবো? ফৌজি সেপাইরা সবাই একজোটে বেঁকে বসেছিল মুর্শিদাবাদে, অনেক দিন মাইনে পায়নি তারা। মেহেদী নেশার বলেছিল, সালাতে সব গুলি করে মারব, শালারা হারামজাদা। মির্জা থামিয়ে দিয়ে বলেছিল, না থাক, এখন আমাদের বিপদ, এই সময় ওরাও যদি বেঁকে বসে কাদের ভরসায় লড়াই করতে যাব? ইয়ারজান সাহেবও সেই কথায় সায় দিলে। মীর মদন, মোহনলাল, মির্জাফর সাহেব সবাই ওই কথায় সায় দিলে। মির্জাফর সাহেব বললে, টাকা সব মিটিয়ে দিলেই তো হলো। মির্জা মোহাম্মদ বললে, বিশ্বাস করুন, টাকা নেই আমার, অত টাকা দিতে গেলে সব খালি হয়ে যাবে। আশ্চর্য, সেই সমস্ত টাকা শোধ দেবার পর সেপাইরা রাজি হয়েছিল লড়াই করতে। দুর্লভ রাম, ইয়ার লুতুফ খাঁ সবাই এসেছিল। এই লক্কাবাগের 3 দিক ঘিরে সাজিয়েছে মীর বকশী সাহেব। 35,000 পায়দল ফৌজি, 15,000 ঘোড়সওয়ার আর 40টা কামান। আর ওইদিকে দাঁড়িয়ে আছে ফরাসিরা, তাদের রাগ তখনও মেটেনি। তারা কথা দিয়েছে ইংরেজদের তারা গুঁড়িয়ে পিষে মেরে ফেলবে, তবে ঠান্ডা হবে। ইউনিয়ন জ্যাকের উপরই তাদের বেশি রাগ, যে ইউনিয়ন জ্যাক তাদের চন্দননগরের কেল্লার ওপর উঠছে। মেহেদী নেশা সাহেব আরেকবার তুড়ি দিলে নিজের মনে। তুড়ি দিতেই হঠাৎ যেন শিউরে উঠেছে। কে?
বশির মিয়া কখন ছায়ার মতন পেছনে এসেছিল জানতে দেয়নি। আমি বশির মিয়া খোদাবন্দ। বশির মিয়া তো কি দরকার তোর? দেখছিস এখন লড়াই শুরু হতে যাবে, এখন কিছু বলবার সময় নেই, তুই যা, ভাগ। খোদাবন্দ, মরিয়ম বেগম সাহেবা তালাশ করতে হুকুম দিয়েছিলেন, সে তালাশ পেয়েছি। মরিয়ম বেগম সাহেবা? মেহেদী নেশা সাহেবের এত আনন্দের মধ্যেও হঠাৎ একটা পরাজয়ের কাঁটা খচ করে বুকের মধ্যে বিঁধে গেল। মুর্শিদাবাদ থেকে মেহেদী নেশা সাহেবের টনক নড়েছে। চেহেল সুতো থেকে নিঃশব্দে মরিয়ম বেগমের পালিয়ে যাওয়াটা যেন মেহেদী নেশার সাহেবের নিজের অপমান। ওটাকে জব্দ করতে না পারলে কিসের নবাবের পেয়ারে রিয়ার? সেই লস্করপুরের তালুকদার কাশিম আলী যে অবস্থা করেছিল, মরিয়ম বেগমেরও সেই অবস্থা না করতে পারলে যেন কলেজাটা ঠান্ডা হচ্ছে না। চেহেল সুতনের খোঁজা সর্দার পীর আলী খাঁ, নজর মোহাম্মদ কেউই মরিয়ম বেগম সাহেবার হদিস দিতে পারেনি। আর তখন মির্জা লড়াই করতে বেরোচ্ছে, টাকার জন্য হিমশিম খাচ্ছে। সেই সময় অত ভাববার সময়ও ছিল না। শুধু মোহরার মনসুর আলী মেহের সাহেবকে খবরটা দিয়েই এই লক্কাবাগে চলে এসেছিল নবাবের ফৌজের সঙ্গে। তারপর হঠাৎ আবার এই মরিয়ম বেগম সাহেবার খবরটা পাওয়া গেল। বশির মিয়ার দিকে চেয়ে বললে, কোথায় মরিয়ম বেগম সাহেবা? খোদাবন্দ, ত্রিবেণীর ঘাটে। ত্রিবেণীর ঘাটে? জি হ্যাঁ, আমি কলকাতায় গিয়েছিলাম, সেখান থেকে ছুটতে ছুটতে শেষকালে ত্রিবেণীর ঘাটে এসে পাত্তা পেলুম। কিন্তু কথাটা শেষ হবার আগেই একটা বিকট শব্দ কানে তালা লেগে যাবার অবস্থা হলো। ফরাসিরা আচমকা একটা কামানের গোলা ছুঁড়েছে। গোলাটা গিয়ে পড়ল একেবারে ফিরিঙ্গিতে ছাউনির ওপর। আর ঠিক তারই সঙ্গে সঙ্গে যেন কজন লোকের চিৎকার কানে এলো, ইয়া আল্লাহ! মেহেদী নেশার খুশির চোটে আর একবার তুড়ি মারলে। তারপর বশির মিয়ার দিকে চেয়ে বললে, চল, আমি ত্রিবেণীর ঘাটে যাব, চল শালা চল। তারপর ফিরিঙ্গিদের কামানগুলো ফেটে চৌচির হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে আওয়াজ হতে লাগলো, দুম দুম দুম। মেহেদী নেশার একবার মির্জাফর সাহেবের ফৌজের দিকে চেয়ে দেখল। কোথায়? মীরবক্সি সাহেবের মতিগতি তো কিছু বোঝা যাচ্ছে না। তবে কি সব বানচাল হয়ে যাবে? সব বন্দোবস্তই তো ঠিক হয়ে আছে। হঠাৎ নবাবের ফৌজের ডান দিক থেকে দুমদুম করে আবার শব্দ হলো। মেহেদী নেশার নিচু হয়ে সরে এক পাশে ফিরে এলো, বললে, সরে আয় উল্লু, মরে যাবি যে। বশির মিয়াও সরে এলো প্রাণের দায়ে। সূর্যটা ততক্ষণে অনেকটা স্পষ্ট হয়েছে। মেহেদী নেশার সাহেব তখনও লড়াইটা দেখবার লোভ ছাড়তে পারছে না। যা কিছু একটা ফায়সালা যেন এবার হয়ে গেলেই হয়। নবাবের ফৌজির কামান থেকে গোলাগুলো যাচ্ছে ঠিকই, কিন্তু সবগুলোই আম গাছের ডালে গিয়ে লাগছে। সারা রাস্তা নবাবের সঙ্গে এসেছে মেহেদী নেশার সাহেব। এই আশা মেহেদী নেশারের প্রথম নয়। মির্জা যতবার যেখানে গেছে সেখানেই সঙ্গে গেছে। লড়াইতে গেলে ফুর্তিটা ভালো জমে। লড়াই তো করবে মীরবক্সির ফৌজ, মরতে হলে মরবে সেপাইরা। এদিক ওদিক থেকে গুলিগোলা ছোড়া হবে, আর সেই সময় দূর থেকে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগে। তারপর আছে ফুর্তি, হররা, মাহফিল। আগে আগে মির্জার ফুর্তির ওপর লোভ ছিল। নিজেও ফুর্তি করতো, সকলকে ফুর্তি করতেও বলতো। এই মাস ধরে যেন অন্যরকম হয়ে গিয়েছিল। মতিঝিলের আম দরবারে যখন গেছে, সেইখানকার খিদমতগার বলেছে সদর দরওয়াজা বন্ধ। ভেতরে গিয়ে যে মির্জার সঙ্গে একটু কথা বলবে তারও ফুরসত মেলেনি। সবসময়ে নাকি মরিয়ম বেগম ভেতরে থাকে, আর যেই সময় মরিয়ম বেগম সাহেবা কাছে থাকে না সেই সময় মির্জা মৌলবীর কাছে কোরআন পড়ে। প্রথমে অবাকই হয়ে গিয়েছিল মেহেদী নেসার, তারপর বিরক্ত হয়েছিল। এ তো বড় মজা হলো। কোথার থেকে মেহেদী নেসারি নিয়ে এসেছিল এই মরিয়ম বেগমকে, হাতিয়ারগড়ের রানী সাহেবা। তখন ভেবেছিল মেয়ে মানুষ দিয়ে ভুলিয়ে রাখবে নবাব মির্জা মোহাম্মদকে, আর এখন সেই মরিয়ম বেগমই আবার নবাবকে হাত করে ফেললে। আর রাগটা তখন থেকেই ছিল মেহেদী নেসারের। মনসুর আলী মেহের মোহরাকে তখন থেকেই হুকুম দিয়ে রেখেছিল, যেমন করে হোক ওই বেগমটাকে সরাতে হবে।
সরাতে হবে মানে খতম করতে হবে। মনসুর আলী মেহের সাহেব আবার যথারীতি হুকুম দিয়েছিল বশির মিয়াকে, আর বশির মিয়া সেই সময় থেকে পেছনে লেগে আছে। বলেছিল, আমি ওকে খতম করে দেব ফুপা সাহেব। মনসুর আলী সাহেব সাবধান করে দিয়েছিল, দূর বেল্লিক, খতম করবি না তুই। খতম করতে হলে মেহেদি নেসার সাহেব নিজে করবে, তুই যেন আবার বেল্লিকের মতো কাম করিস নে। কিন্তু খতম করা কি আর অত সোজা? বড় চালাক মেয়ে মরিয়ম বেগম সাহেবা। তানজাম তাক করে কতদিন চকবাজারের রাস্তায় ওত পেতে থেকেছে। ভেবেছে যখন অনেক রাত্রে বেগম সাহেবা মতিঝিল থেকে তানজাম করে ফিরবে, তখন গুম করে ফেলবে। খোঁজা নজর মোহাম্মদকে কতদিন পান খাইয়েছে, পিরালি খাকেও কতদিন তুয়াজ করবার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই আর কিছু হয়নি। রাতকে রাত কাবার হয়ে গেছে চকবাজারের রাস্তার অলিতে গলিতে, তবুও ধরতে পারেনি বেগম সাহেবাকে। কত বকুনি গালাগালি খেয়েছে মনসুর আলী মেহের মোহরার সাহেবের কাছে থেকে। আর বশির মিয়া শুধু নিজের নসিবকে গালাগালি দিয়েছে, নিজের উপরেই তার রাগ হয়েছে। একদিন তো প্রায় সবই ঠিক বন্দোবস্ত করে ফেলেছিল। গলির মোড়ে মোড়ে লোক বসিয়ে দিয়েছিল, বেগম সাহেবা আসবে আর তার পালকিকে বেপাত্তা করে দেবে। কিন্তু রাত যত বাড়তে লাগলো, ততই উদ্বেগ বাড়তে লাগলো। বেগম সাহেবার পালকির পাত্তা নেই। একবার মতিঝিল আর একবার চকবাজার করেছে, শেষকালে মতিঝিলে গিয়ে দেখেছে পালকি নেই। তখন এখানে ওখানে খুঁজতে খুঁজতে একেবারে জগৎ শেঠজির হাবেলিতে গিয়ে হাজির হয়েছে। জগৎ শেঠজির হাবেলির সামনে তখন বেগম সাহেবার পালকি মজুদ ছিল। কিন্তু ওই হারামির বাচ্চা ভিকু শেখ, পাঠানের বাচ্চাটা বশির মিয়ার সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করেছিল। আর তারপর যখন ভোর হয় তখন বেগম সাহেবার পালকি চলতে লাগলো আবার। পেছনে পেছনে বশির মিয়াও চললে, কিন্তু সেই পালকি চেহেল সুতনের দিকে না গিয়ে একেবারে সোজা চলতে লাগলো গঙ্গার ঘাটের দিকে। বশির মিয়া ভাবলে বেগম সাহেবা বুঝি বজরা করে কোথাও চলল। পালকি বেহারারা যখন পালকি নিয়ে চলেছে, বশির মিয়া জিজ্ঞেস করলে, পালকিতে গিয়ে যায়? বেহারারা বললে, কেউ যায় না। বেগম সাহেবা কোথায় গেল? বজরাই করে চলে গেলেন। কোথায় গেল? তা জানি না হুজুর। আর তারপর সেই রাত্রেই বশির মিয়া দলবল নিয়ে আবার একটা বজরা জোগাড় করে গঙ্গা পাড়ি দিলে। আগের বজরাটা যত জোরে যায়, পেছনের বজরাটাও তত জোরে চলে। আর শেষে যখন সামনের বজরার পাত্তা পাওয়া গেল, তখন মুর্শিদাবাদ থেকে অনেক ক্রোশ দূরে চলে এসেছে। কিন্তু কোথায় কি? সব ভোঁ ভোঁ। বশির মিয়া জিজ্ঞেস করলে, বেগম সাহেবা কোথায়? মাঝি বললে, বেগম সাহেবা? কোন বেগম সাহেবা? কার কথা বলছেন হুজুর? কেন, মরিয়ম বেগম সাহেবা এই বজরাতেই তো ছিল। কোথায় গেল? কোথায় লুকোলো? মাঝি বললে, কোথায় আবার লুকোবে হুজুর, এ তো খালি বজরা। এই বজরাতে সারাফত আলী সাহেবের সওদা এসেছিল হুগলি থেকে, মাল খালাস করে আবার হুগলি ফিরে যাচ্ছি। আর সেইবার খুব বোকা বনিয়েছিল বেগম সাহেবা। ঝুটমুট হয়রানি আর ঝামেলা পোয়াতে হয়েছিল বশির মিয়াকে। কিন্তু কোথায় যে বেগম সাহেবা গিয়েছিল তারও ঠিকানা পাওয়া যায়নি। না ছিল পালকিতে, না ছিল বজরাতে। মনসুর আলী মেহের সাহেব খুব ধমক দিয়েছিল, তাহলে যাবে কোথায়? পালকিতে থাকবে না, বজরাতে থাকবে না, তাহলে কোথায় যাবে? আসমানে উড়ে পালিয়ে গেল বলতে চাস? আর শুধু একবারই নয়, আগেও অনেকবার এমনি হয়েছে। সেই শফিউল্লাহ সাহেবের খুন হওয়ার পর থেকে রেগে আছে মেহেদি নেসার সাহেব। মকা খুঁজছিল শুধু, একবার যদি ধরে ফেলতে পারা যায় আর রক্ষে থাকবে না। আর তারপর থেকেই বশির মিয়া আতি পাতি করে খুঁজছিল বেগম সাহেবাকে। হঠাৎই কানে এলো মরিয়ম বেগম সাহেবা ধরা পড়েছে কলকাতায়। ওয়াট সাহেব আর উমিচাঁদ সাহেব বেগম সাহেবাকে ধরে ক্লাইভ সাহেবের জিম্মায় পেরিন সাহেবের বাগানে রেখে দিয়েছে। আর খবরটা বশির মিয়ার কানে আসতে একটু দেরি হয়েছিল। যা কবে গেল, কখন গেল, কিছুই টের পাওয়া যায়নি। সঙ্গে নাকি আবার একটা বাঁদিও আছে। তা বাঁদি যে কোত্থেকে এলো কে জানে। চেহেল সুতুরের খোঁজারা পর্যন্ত কেউ জানলে না কেমন করে গেল সেইখানে, অথচ কেন গেল।
কি মতলব আছে তার? মনসুর আলী সাহেব বলেছিল, নিশ্চয়ই আমাদের সব খবর ফাঁস করে দেবে। কোন খবর? মেহেদী নেসারের মতো লোকও ভয় পেয়ে গিয়েছিল। এই মির্জাফর, উমিচাঁদ, জগৎ শেঠজি সকলের সব খবর জানিয়ে দেবে নাকি? আর সেই সব খবর জানবে কি করে মরিয়ম বেগম? আগে মির্জাফর সাহেবের দলিলটা যখন জগৎ শেঠজির বাড়িতে পড়া হচ্ছিল, তখন যে মরিয়ম বেগম সাহেবা পাশের ঘর থেকে সব শুনতে পেয়েছে, তা নবাবকে না জানিয়ে ক্লাইভ সাহেবকে জানাতে যাবে কেন? মনসুর আলী সাহেব বলেছিল, নবাবকে জানাবার সেই ফুরসত পায়নি জানাব। আমার চর বসির মিয়া যে রাস্তা আগলে দাঁড়িয়েছিল, তাই তো মতিঝিলের ভেতর না গিয়ে বেগম সাহেবা একেবারে সোজা কলকাতায় চলে গিয়েছে। ক্লাইভ সাহেব যদি জানতে পারে নবাবের কানে সব পৌঁছেছে, তাহলে আর লড়াই করতে আসবে না। তা ব্যাপারটা তখন খুব ভাবিয়ে তুলেছিল মেহেদী নেসারকে। কিন্তু তারপরেই খবর এলো ক্লাইভ সাহেব ফৌজ নিয়ে মুর্শিদাবাদের দিকে আসছে। যেমন যেমন কথা ছিল তেমনি তেমনি কাজ হচ্ছে বোঝা গেল। তবু ভয়টা গেল না। নবাবের দলবলের সঙ্গে যখন মেহেদী নেসার সাহেব মুর্শিদাবাদ থেকে বেরোলো, তখনও মনের মধ্যে ভয় ছিল, হয়তো সব গোলমাল হয়ে যাবে, হয়তো নবাব মরিয়ম বেগম সাহেবার খবরটা জানতে পারবে। মেহেদী নেসার জিজ্ঞেস করেছিল মির্জাকে, এইবার তোফা আলীরা সঙ্গে যাবে না? লড়াইতে যাবার সময় নবাবের দলের সঙ্গে বেগমরা যায়, তোফা আলীরা যায়। পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে লড়াই করতে যাবার সময় তারা ছিল। মির্জা বলেছিল না। মেহেদী নেসার সাহেব আবার জিজ্ঞেস করেছিল, তা বেগম সাহেবাদের কাউকে সঙ্গে নিয়ে চললেন না কেন আলী জাহাঁ? মির্জার মুখখানা খুব গম্ভীর ছিল। বললে, না, কাউকেই সঙ্গে নেব না এবারই। আর কোনো বেগমকেই সঙ্গে নেব না। কাউকেই যে সঙ্গে নিতে ভালো লাগছে না। কিন্তু বেগম সাহেবরা সঙ্গে থাকলে মেজাজটা ভালো থাকতো আলী জাহাঁ। কেউ তো আমাকে ভালোবাসে না মেহেদী নেসার। সবাইকে যাচাই করে দেখেছি, তারা কেবল আমার খোসামত করে। তারা কেবল আমার তারিফ চায়, আমার বাহবা চায়। আমাকে কিন্তু তারা কেউই কিছুই দিতে চায় না। আমাকে দেবার মতো তাদের কিছুই নেই। মেহেদী নেসার বলেছিল, কিন্তু মরিয়ম বেগম সাহেবা, তাকে আমি কিছু বলতে চাই না ইয়ার। সে বড় ভালো মেয়ে। তাকে তুমি জোর করে তার স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে এসেছ। সে ওদের মতো নয়। কিন্তু সে তো আলী জাহাকে ভালোবাসে। মির্জা বলেছিল, সে ভালোবাসলেও আমি তো তার ভালোবাসা নিতে পারি না ইয়ার। সে আমাকে রামপ্রসাদের গান শুনিয়েছে, সে আমাকে কোরআন পড়তে শিখিয়েছে। তার জন্য আমি আজ রাতে ঘুমোতে পারছি, তা জানো? তাকে আমি কেমন করে কষ্ট দিই? কষ্ট? কষ্ট নয়, যুদ্ধে যাওয়া কি সুখ? তাকে অনেক কষ্ট দিয়েছি ইয়ার। আমার ঘুম আসতো না বলে সেও আমার সঙ্গে মাসের পর মাস রাত জেগেছে। আমার কিসে ভালো হবে দিনরাত সে কথাই কেবল ভেবেছে। আর কোনো বেগমরা তা ভাবে না ভেবেছেন? মির্জা মোহাম্মদ কথাটা শুনে ম্লান হাসি হেসেছিল শুধু। বলেছিল, আমার নিজের মায় কি আমার ভালোর কথা কখনো ভেবেছে? তারপর হঠাৎ থেমে গিয়ে বলেছিল, থাকবে ওসব কথা ইয়ার। ওসব কথা ভাবলে এখন চলবে না আমার। আমাকে এখন অন্য কথা ভাবতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় ইয়ার? মির্জাফর সাহেব আমার কোনো ক্ষতি করবে না? তুমি কি বলো? কেন? ওরকম কথা বলছেন কেন আলী জাহাঁ? আসলে অনেক রকম কথাই কানে আসে কি না? কি কথা? অনেকে বলছে মির্জাফর সাহেব নাকি ফিরিঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে। আমাকে তাড়িয়ে দিয়ে নাকি নিজের নবাব হবার চেষ্টা করছে। কি বলছেন আলী জাহাঁ? মির্জাফর সাহেব কখনো এমন কাজ করতে পারে? মির্জাফর সাহেবকে আপনি চেনেন না? কিন্তু জগৎ শেঠজি কেন আমার সঙ্গে ওইভাবে কথা বলে আজকাল? আমি কি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি? অবশ্য বলতে পারো, আমি যখন হুকুম দিয়েছিলাম যে মির্জাফর সাহেব দরবারে এলে খাজা হাদিমকে সেলাম করতে হবে, এতে বোধহয় অপমান মনে করেছে। মেহেদী নেসার বলেছিল, না না, তাতে কি? আপনাকে নবাবি করতে হলে সকলকে খুশি করা তো চলে না।
সত্যি ইয়ার, তুমি আমার কথাটা ঠিক বুঝেছ। কটা লোককে আমি খুশি করতে পারবো? আগে অবশ্য ভেবেছিলাম নবাব হলে আমার যত জানাশোনা বন্ধুবান্ধব তাদের সকলকেই বড় বড় চাকরিতে বসিয়ে দেব। কিন্তু তা কি পেরেছি? তুমি বলো না, পেরেছি? এই যে তুমি, তুমি আমাকে এত ভালোবাসো, তোমারও মাইনে তো আমি বাড়িয়ে দিতে পারিনি। মেহেদীনেসার বললে, আমার কথা ছেড়ে দিন আলী জাহাঁ, আমি আপনার মহব্বত পেয়েছি তাই যথেষ্ট, আমি টাকা চাই না। সে তুমি ভালো লোক বলে তাই বলছো, কিন্তু আমার তো ইচ্ছে করে তোমাদের খুশি করতে। কিন্তু কোথায় পাবো টাকা? নবাব আলীবর্দী খাঁ কি একটা টাকাও রেখে গেছে? বর্গিতের সঙ্গে লড়াই করতে করতে সব টাকা ফুরিয়ে গিয়েছিল তার। আমি তখন বুঝিনি, তাই তার সঙ্গে কত ঝগড়া করেছি। কিন্তু নিজে যখন নবাব হয়েছি এখন সব বুঝতে পারছি। এখন বুঝতে পারছি নবাবের নিন্দে করা সোজা, নবাবের মসনদ কেড়ে নেওয়াও সোজা, কিন্তু যে নবাব হয় সেই বুঝতে পারে নবাবই চালানো কত শক্ত। তারপর একটু থেমে মির্জা মহম্মদ বলেছিল, আমি বলছি না যে আমার কোনো দোষত্রুটি নেই, বলছি না যে আমি একেবারেই নিষ্পাপ, কিন্তু নবাব হবার পর তো আমি কারোর কোনো ক্ষতি করিনি। যা কিছু করেছি সব তো এই মসনদের জন্যে। শকতজংকে খুন করেছি, কিন্তু নিজামত চালাতে গেলে সে তো করতেই হবে। ঘসেটি বেগমকে বন্দি করেছি, কিন্তু সেটুকুও যদি না করি এই মসনদ থাকবে? যারা আমার ক্ষতি করতে চাইবে তাদের আমি সাজতা করব না? নিশ্চয়ই আলী জাহাঁ, নিশ্চয় সাজতা করবেন। যাকে, এত কথা বলবার সময় নেই এখন। ফিরিঙ্গিতে সাজতা করে ফিরে এসে তখন এর সব ফায়সালা করব ইয়ার। আমি নানি বেগমকেও বলে রেখেছি, ফিরিঙ্গিদের আগে জব্দ করতে দাও, তখন আমি তোমাদের সকলকে ডেকে যার যা বলবার আছে সব শুনব। ঘসেটি বেগম গেছে, শকতজং গেছে, এবার ফিরিঙ্গিদের খতম করে নিজের ঘরের লড়াই মেটাবো। শুধু ভয় হচ্ছে মির্জাফর সাহেবকে নিয়ে। না আলী জাহাঁ, মির্জাফর সাহেবকে আপনি মিছে মিছেই ভয় করছেন। উনি তো আপনার সামনে কোরআন ছুঁয়ে কথা দিয়েছেন। মির্জা মোহাম্মদ বলেছিল, তা জানি ইয়ার, কিন্তু কোরআন বড় না টাকা বড়? রাস্তা দিয়ে চলতে চলতে হাতির হাওদার মধ্যে বসে এই সব কথা হয়েছিল। পেছনে সামনে নবাবের ফৌজ সার বেঁধে চলেছে সবাই। এক একটা গ্রাম পার হয়েই ফাঁকা মাঠ, কয়েক ক্রোশ মাঠ পেরিয়ে আবার হয়তো একটা গ্রাম পড়ে। মেহেদীনেসারের মনে আছে, কথাগুলো বলতে বলতে মির্জা মোহাম্মদের চোখ দুটো এক একবার বুজে আসছিল। এই এতগুলো সেপাই, এই হাজার হাজার গ্রাম, এই সারা বাংলা, বিহার আর উড়িষ্যার নবাবের বন্ধু মেহেদীনেসার সাহেব। মেহেদীনেসারেরও ক্ষমতার শেষ নেই, তবুও কেবল মনে হয়েছিল আজ বিপদে পড়েই মির্জা নরম সুরে কথা বলছে। আবার যখন ফিরিঙ্গিদের লড়াই ফতে করে ফিরবে তখন এই মির্জাই আবার সকলকে একধার থেকে অপমান করবে। এই নবাবদের চিনতে বাকি নেই মেহেদীনেসারের। মেহেদীনেসার বললে, আপনি মিছিমিছি সন্দেহ করছেন আলী জাহাঁ, কোরআনের কাছে কি টাকা বড় হতে পারে কখনো? পারে ইয়ার, পারে। মহারাজ নন্দকুমার, মির্জাফর আলী, রাজা দুর্লভরাম, জগৎ শেঠজি, এদের সকলের কাছে আল্লাহর চেয়ে টাকা বড়। শুধু উমিচাঁদ লোকটা ভালো, ও গুরু নানকের বড় ভক্তি করে। উমিচাঁদ সাহেব ভালো? হ্যাঁ, তোমরা যতই ওর নামে নিন্দে করো ইয়ার, আমি বলি সাচ্ছা লোক। কি করে বুঝলেন আলী জাহাঁ? কেন, উমিচাঁদ কি খারাপ লোক? তোমার কি মনে হয়? মেহেদীনেসার বললে, আমি আপনার সঙ্গে একমত আলী জাহাঁ, যদি খাঁটি লোক কেউ থাকে তাহলে সে উমিচাঁদ সাহেব। মির্জা বলতে লাগলো, তুমি ঠিকই ধরেছ ইয়ার, মরিয়ম বেগম সাহেবা উমিচাঁদ সাহেবের নামে আমাকে অনেকবার বলেছে, আমি বিশ্বাস করিনি। আমি ভাবছি মুর্শিদাবাদে ফিরে এসে দিল্লির বাদশাহ দপ্তর থেকে উমিচাঁদের নামে একটা সনদ এনে দেব। হ্যাঁ আলী জাহাঁ, খুব ভালো কাজ হবে। আর দেখো, আমি মির্জাফরকে তাড়িয়ে দেব, একেবারে বাংলা মুলুক থেকে বার করে দেব। ওটাই আসল হারামি। আর কি করব জানো?
আমি সব ভেবে ঠিক করে রেখে দিয়েছি। মরিয়ম বেগম সাহেবাকেও আমি বলেছি, মুর্শিদাবাদ ছেড়ে আমি কলকাতায় গিয়ে রাজধানী বসাবো। এখানে ফিরিঙ্গিদের কেল্লাটা ঠিকঠাক মেরামত করে নিয়ে আমার হারেম তৈরি করব। আহা, কত স্বপ্নই না দেখেছিল মির্জা। নিজের মনে সব ভবিষ্যতের নকশা এঁকে নিয়েছিল। আগে তাড়াবে মির্জাফর আলীকে, তারপর রাজা দুর্লভরামকে, তারপর ইয়া লুতুফ খাঁকে। আর জগৎ শেঠজির সম্বন্ধেও একটা বন্দোবস্ত করে রেখে দিয়েছিল মির্জা। বলেছিল, তুমি যেন আর কাউকে বলো না ইয়ার। না না, আমি কেন বলতে যাব আলী জাহা? আমি আপনার নিমক হারামি কখনো করতে পারি? সে আমি জানি, তবুও সাবধান করে দিচ্ছি। সাবধানের মান নেই তো। জগৎ শেঠের টাকা আমি ফৌজ দিয়ে লুট করাবো। যদি দিল্লির বাদশাহ কিছু বলে তাহলে আমি বাদশাকেও সেই টাকার ভাগ দেব। তখন বাদশার মুখও বন্ধ হয়ে যাবে। কিন্তু এই কথা যেন কেউ টের না পায়। খুব হুঁশিয়ার। ফরাসিদের কামানের গোলাটা যখন গিয়ে ফিরিঙ্গিদের ছাউনির উপর পড়ল, তখন নবাবের ওই কথাগুলো মনে পড়তে লাগল। বশির মিয়ার কথায় যেন চমকটা হঠাৎ ভাঙল। বশির মিয়া বললে, চলুন জনাব, একটু জলদি করুন, নইলে মরিয়ম বেগম সাহেব আর বজরা ছেড়ে দেবে। মেহেদি নিসার সাহেব রেগে গেলে। বলে, দাঁড়া বেল্লিক বেটা, লড়াইটা দেখি ঠিকঠাক হচ্ছে কি না। সত্যি, সব মতলবই তো আগের থেকে ঠিক হয়েছিল। তারপর নবাবে কামানের গোলাগুলো যখন আম গাছের ডালে এসে পড়ল, তখন মেহেদি নেসার সাহেব আবার তুড়ি দিয়ে উঠল। সাব্বাস মিয়া সাহেব, সাব্বাস। কোথায় কোথাকার কোন মিয়া সাহেবকে যে সাবাস দিয়ে উঠল, মেহেদি নেসার সাহেব তা বুঝতে পারলে না। বশির মিয়াও বুঝলে না। ফিরিঙ্গিদের দিকটা আম গাছের আড়ালে পড়েছে, আর নবাবের ফৌজের দিকটা একটু ফাঁকা ফাঁকা। বশির মিয়ার ভয় লেগে গেল। হঠাৎ জিজ্ঞেস করে ফেললে, ফিরিঙ্গি সাহেবেরা জিততে পারবে জানাব? তুই থাম বেটা বেল্লি, তুই লড়াইয়ের কি জানিস? বহুদিন বোধ হয় জায়গাটায় মানুষজন পা দেয়নি। বিরাট বিরাট আম গাছ। সিপাইদের কামানের পেতলগুলো কচি রোদ লেগে ঝকঝক করতে লাগলো। মেহেদি নেশা চলে যেতে যেতেও পেছন ফিরে দেখতে লাগলো। নবাব তখনও ছাউনির ভেতর ঘুমোচ্ছে। তুমি ঘুমোও নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা আলমগীর। ঘুমিয়ে ঘুমিয়েই তুমি স্বপ্ন দেখো ভবিষ্যতের। জেগে উঠে তুমি মির্জাফর আলী সাহেবকে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে তাড়িয়ে দিও। রাজা দুর্লভরাম, ইয়া লুতুফ খাঁ সাহেব, তাদেরও কতুল করো। তুমি মহাতাব জগৎ শেঠজির টাকাও ফৌজ দিয়ে লুট করে দিল্লির বাদশার সঙ্গে সে টাকা ভাগাভাগি করে নিও। আর যদি তোমার ঘুম ভাঙে তো জেগে উঠে যা তোমার খুশি তাই করো আলী জাহা। আর তারপর যখন মির্জাফর আলী সাহেব নবাব হবে, তখন আমাকে আর ইয়ার বলে ডাকতেও সাহস হবে না তোমার। তখন আমি মির্জাফর সাহেবের সনদ পেয়ে দেওয়ান খাল শরীফা মোহাম্মদ মেহেদি নেসার খাঁ সাহেব হয়ে গেছি। আমার সঙ্গে মোলাকাত করতে হলে তোমাকে তখন 3 বার কুর্নিশ ঠুকতে হবে। কি বললি? বশির মিয়া বললে, কই, আমি তো কিছু বলিনি মেহেরবান। তুই কিছু বলিসনি? তাহলে কে যেন কি বললে মনে হলো? কেউই কিছুই বলেনি, কিন্তু তবুও মেহেদি নেসারের সন্দেহ হলো কেউ যেন কিছু বললে। হাজার হাজার সেপাইয়ের প্রাণ নিয়ে টানাটানি। 35,000 প্যাদল ফৌজ একদিকে তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে আছে। 15,000 ঘরসোয়ার আর 40টা কামানের ধোয়ার ভিড়ে এমন সকলেরই হয়। নবাব সিরাজউদ্দৌলারও হয়, মির্জাফর আলী সাহেবেরও হয়। আর যারা এই অদৃশ্য ইঙ্গিত উপেক্ষা করে তারাই শুধু অবাক হয়ে যায়। তারাই শুধু ভাবে, কে যেন ডাকলে, কে যেন কি বললে মনে হলো। তখনও পূর্ব দিকে সূর্যটা লাল হয়ে রয়েছে। মেহেদি নেসার সাহেব আবার আকাশের দিকে চাইলে, তারপর বললে, চল, বেশি সময় নেই, যাবো আর আসবো। বশির মিয়া আগে আগে চলছিল। মেহেদি নেসারও চলতে লাগলো। বেশি দূর নয়। নবাবের ছাউনিটার পেছনে ফেলে রেখে একটু এগিয়ে গেলেই দাঁতপুরেই নৌকো তৈরি রেখেছিল বশির মিয়া। সেই নৌকোতে উঠেই বশির মিয়া জোর তাগিদ দিলে, একটু জলদি বেয়ে চলো ভাই, বড় জরুরি কাম।
মেহেদিনেসারের চোখে তখনও আকাশের লাল সূর্যটা ভাসছে। দূর থেকে বশির মিয়া আঙুল দিয়ে দেখালে, ওই ওই যে ওর ভেতরে মরিয়ম বেগম সাহেবা আছে। আগে হ্যাঁ জানাব, আমি তো পেরিন সাহেবের বাগানে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনলাম মরিয়ম বেগম সাহেবাকে ওরা ধরে রেখে দিয়েছিল ঘরে, তালা চাবি বন্ধ করে। কিন্তু সেই তালা চাবি ভেঙে বেগম সাহেবা নাকি মাঝরাত্রিরে পালিয়ে গেছে। তারপর তারপর ছুটতে ছুটতে কাহা কাহা গেলাম, ত্রিবেণীর ঘাটে গিয়ে দেখলাম ওই বজরাটা রয়েছে। আর তারপর ভালো করে নজর করে দেখি আমাদের কান্তবাবু বাইরে বসে আছে। অন্ধকারে আমাকে বোধহয় ঠাহর করতে পারেনি। আমি, কান্তবাবুকে? আগে জানাব, ওই যাকে নিজামতের দপ্তরে নগরি করে দিয়েছিলাম, সেই হারামির বাচ্চা। সে তো এখন মরিয়ম বেগম সাহেবার খপ্পরে। মরিয়ম বেগম সাহেবা তাকে নবাবের জৌলুসখানায় কাম করে দিয়েছে। এখন তার চরের কাম করে না। তা গড় হাজরির বলে তো নগরি খতম হয় না কেন? আগে জানাব, মরিয়ম বেগম সাহেবার পেয়াদার আদমি কে নগরি খাবে? কার এত কলিজার পাটা? এই কথা। মেহেদিনেসার যেন কান্ত চরম সর্বনাশ করবার আগে একবার দম নিয়ে নিলে। তারপর বললে, নবাব লড়াই থেকে ফিরে গেলে ওকে বরখাস্ত করে দিতে হবে। জানাব, মরিয়ম বেগম সাহেবার লোক বলে এতদিন ওকে কিছু বলতে পারিনি। এইবার আর ওকে ছাড়ব না। কই, বাইরে কারা বসে আছে মালুম হচ্ছে যেন। আগে ওই বজরার মাঝি মল্লা। কান্তবাবু এখন ভেতরে মরিয়ম বেগম সাহেবার সঙ্গে মেহফিল করছে। এই বলতে বলতে নৌকোটা একেবারে বজরার গায়ে এসে ভিড়ল। ভিড়তেই বশির মিয়া লাফিয়ে বজরার ওপরে উঠেছে। কান্ত, এই কান্ত! মেহেদিনেসা সাহেবও একেবারে পেছনে পেছনে এসেছে। বশির মিয়া বললে, একটু হুঁশিয়ার থাকবেন জানাব, বেগম সাহেবার পেট কাপড়ে ছোড়া থাকে। দুধ তো ছোড়া নিকুচি করেছে। এই বলে মেহেদিনেসার আরও এগিয়ে গেছে। মাঝি মোল্লারা প্রথমে হাঁ হাঁ করে উঠেছিল, তারপর নবাবী নিজামতের কোনো আমির ওমরাহ ভেবে পিছিয়ে এলো। বশির মিয়া ভেতরে উঁকি মেরে দেখলে কেউ কোথাও নেই। মাঝি মোল্লাদের জিজ্ঞেস করলে, বেগম সাহেবা কোথায় লুকোলো? আর সেই কান্তবাবু তোদের কোথায় গেল? বৃন্দাবন অবাক। আগে বেগম সাহেবা তো কেউ নেই কর্তা, কান্তবাবু বলেও কেউ নেই। এ তো ছোট মশাইয়ের বজরা। ছোট মশাই? ছোট মশাই কে? কোথাকার ছোট মশাই? আগে কর্তা, হাতিয়ারগড়ের জমিদার ছোট মশাই। কেমন যেন শুকিয়ে গেল বশির মিয়ার মুখটা। মেহেদিনেসার সাহেবকে এত দূরে টেনে এনে এমন বোকা বনতে হবে তে বুঝতে পারেনি। তা ছোট মশাই কোথায় গেল? আগে ডাঙায় নেমেছেন, আমাদের বজরা বাঁধতে বলে দিয়ে নিজে ডাঙায় নেমে চলে গেছেন। আসতে দেরি হবে তার। বশির মিয়া কি করবে বুঝতে পারলে না। তারপর বললে, তোমরা কোথা থেকে আসছো? বৃন্দাবন বললে, আগে হাতিয়ারগড় থেকে বেরিয়ে মুর্শিদাবাদে গিয়েছিল ছোট মশাই, সেখান থেকে এখানে এসেছি। মেহেদিনেসার সাহেব এতক্ষণে কথা বললে। জিজ্ঞেস করলে, ছোট মশাই কে? বশির মিয়া বললে, আগে জানাব, ছোট মশাই হলো হাতিয়ারগড়ের জমিদার সাহেব, ডিহিদার রেজা আলীর এলাকায়। এই ছোট মশাই রানী সাহেবাই হলো আমাদের মরিয়ম বেগম সাহেবা। কথাটা পরিষ্কার হয়ে গেল মেহেদিনেসারের কাছে। বললে, আচ্ছা, আমরা এখানেই বসি, তোমাদের ছোট মশাই আসুক। ছোট মশাই বোধহয় বিবির খবর পেয়েই এখানে এসেছে। ওকে পাকড়ালেই মরিয়ম বেগমকে পাকড়ানো যাবে। তাই বসা ভালো জনাব। যাবে কোথায় ছোট মশাই? বজরাতে তো আসতেই হবে। মেহেদিনেসার বললে, তা তুই তো এখানেই দেখেছিলি মরিয়ম বেগম সাহেবাকে? আগে হ্যাঁ জানাব, আল্লাহর কিরে বলছি আমি, এই বজরায় কান্তবাবুকে দেখেছি আর মরিয়ম বেগম সাহেবাকে দেখেছি আমি। ঝুট বলে জনাবকে মিছে মিছে তাকলিফ দেব কেন? মেহেদিনেসা বললে, আচ্ছা ঠিক আছে, তুই ঝুট বলছিস কি সাচ্চা বলছিস এক্ষুনি পরখ হয়ে যাবে। ওই ছোট মশাই হাজির হলেই পরখ হয়ে যাবে। এই বলে ছোট মশাইয়ের ঘরে ঢুকে তার বিছানায় বসে পড়ল। জানালার ফাঁক দিয়ে দেখলে সূর্যটা এবার যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। মেহেদিনেসার সাহেবের একবার মনে পড়ল লক্কাবাগের কথা। দূর, গুলি মারো লক্কাবাগের বুকে, মিছে মিছে ভেবে ফায়দা নেই। মির্জাফর সাহেব নিজেই আছে,
ভেবে কি হবে? লক্কাবাগের পরের কথা ভাবা ভালো। দেওয়ান খালসা শারিফা হয়ে তখন মরিয়ম বেগম সাহেবার ইজ্জত কেমন করে নেবে সে কথা ভাবাই ভালো।